আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর মোসলে বলছি। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা ছোট্ট ক্লিনিক্যাল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে ব্রুই। ওকে, আমরা সবাই এই শব্দটার সাথে পরিচিত যে ব্রুই মানে কি। ব্রুইয়ের আর একটা ইন্টারেস্টিং নেম আছে, সেটা হচ্ছে ভাস্কুলার মারমার। কেমন, আমরা সাধারণত জানি যে মারমার ইউজুয়ালি অনলি হার্টেই পাওয়া যায়, কিন্তু না, ব্লাড ভেসেলসও এক ধরনের এই মারমার পাওয়া যায়, ভাস্কুলার মারমার বলে, সেটাকেই আমরা বলি ব্রুই। কেমন, আচ্ছা, তাহলে আমরা আজকে জানবো এই ব্রুই জিনিসটা অ্যাকচুয়ালি কী এবং অ্যাবডোমেনে কোন লোকেশনে ব্রুই পেলে সেটা কি ইন্ডিকেট করে, আমি কি ক্লিনিক্যালি সাসপেক্ট করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের পরিচয় হচ্ছে ব্রুই কি সেটা নিয়ে একটু কথা বলা। তাহলে আসি, এই যে পড়েন একটু, যে ব্রুই এটা কখন তৈরি হয়। এটা তৈরি হয় একটা টার্বুলেন্ট ফ্লো অফ ব্লাডের টার্বুলেন্ট ফ্লোয়ের জন্য তৈরি হয়। প্রশ্ন যে টার্বুলেন্ট ফ্লোটা কেন হবে এক্স্যাক্টলি। টার্বুলেন্ট ফ্লোটা হবে দুটো সিচুয়েশনে। একটা হচ্ছে যদি ওই ব্লাড ভেসেলসে কোনো পার্শিয়াল অবস্ট্রাকশন থাকে, অথবা ব্লাড ভেসেলসে কোনো অবস্ট্রাকশন নাই, বাট ওই ব্লাড ভেসেলসটা দিয়ে কোনো কারণে ব্লাডের ভ্যালোসিটি, ব্লাড ফ্লোয়ের ভ্যালোসিটিটা অনেক বেড়ে গেছে, হাই রেট অফ ব্লাড ফ্লো, তাহলেও আপনি এই ব্রুইটা পাবেন। তাহলে দুইটা কথা বললাম, একটু লিখে রাখেন। এক নাম্বার, ব্রুইটা পাবো যদি টার্বুলেন্ট অফ ব্লাড ফ্লো হয়। আপনার প্রশ্ন হবে তখন যে ভাইয়া টার্বুলেন্ট ব্লাড ফ্লোটা কেন হবে। টার্বুলেন্ট ব্লাড ফ্লোটা হবে দুটো সিচুয়েশনে। একটা হচ্ছে ব্লাড ভেসেলস পার্শিয়ালি অবস্ট্রাক্টেড, ব্লাড ভেসেলস পার্শিয়ালি অবস্ট্রাক্টেড। আরেকটা হচ্ছে ব্লাড ভেসেলসে কোনো অবস্ট্রাকশন নাই, বাট ওই ব্লাড ভেসেলস দিয়ে কোনো কারণে ব্লাডের ভ্যালোসিটি বেড়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে হাই ফ্লো অর হাই ভ্যালোসিটি। ক্লিয়ার, তাহলে এই দুটো সিচুয়েশনে, এই দুটো কথা যদি আপনি বুঝতে পারেন, ইনশাল্লাহ বাকি সব আলোচনা আমরা খুব ইজিলি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগোই। এখন দেখেন, এখানে আমাদের সবচেয়ে কমন যে অ্যাবডোমিনাল ব্রুই যেটা বলি, এখন আসি অ্যাবডোমেন যখন আমরা এক্সামিনেশন করি, আপনার টিচার যখন আমাকে বলবে, অথবা আপনি কোনো একজন পেশেন্টকে যখন এক্সামিন করেন, তখন অ্যাবডোমিশনে প্রথমে কী আসে, ইন্সপেকশন, তারপরে কী আসে, পালপেশন। পালপেশনে তো আপনি সুপারফিশিয়াল পালপেশন দেখেন, ডিপ পালপেশন দেখেন, অর্গানোম্যাগালি দেখেন। এরপরে আপনি কি দেখেন, এরপরে আমরা দেখি যে অসকালটেশন, পালপেশনের পরের ধাপ। অসকালটেশনে আমরা কি দেখি, অসকালটেশনে প্রথমে আমরা দেখি যে বাউল সাউন্ড আছে কিনা, বাউল সাউন্ড প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। ক্লিয়ার, আচ্ছা, বাউল সাউন্ড নিয়ে কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন আছে, আরেকদিন ইনশাল্লাহ আমরা শেয়ার করব। তো বাউল সাউন্ড প্রথমে দেখলাম, বাউল সাউন্ড দেখার পরে আমরা কি দেখব, বাউল সাউন্ড দেখার পরে আমরা দেখব যে অ্যাবডোমেনে কোনো এডিশনাল সাউন্ড অর্থাৎ ব্রুই আছে কিনা। ঠিক আছে, এখন আপনার প্রশ্ন যে ভাই আমি এই ব্রুইটা কোন কোন জায়গায় দেখব, ঠিক আছে, সেটা নিয়ে আমাদের আলোচনা। এখন আসেন, এই যে লেখাটা আপনারা একটু পড়েন, ঠিক আছে, এই যে আমি এখানে মার্কিং করে রেখেছি, আলহামদুলিল্লাহ টেলিগ্রামে আমাদের লেকচার নোটটা দেওয়া আছে, সেখান থেকে আপনারা এটা ফ্রি অ্যাক্সেস দেওয়া আছে, নামিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন, আমরা অ্যাবডোমেনে কোন কোন জায়গায় ব্রুই দেখব। আমাদের প্রথম টার্গেট থাকবে, ব্রুই দেখতে হলে প্রথম ব্রুই, আপনাকে যদি বলা হয় যে বাবা তুমি একটা ব্রুই দেখবা, কি দেখবা, আপনার আনসার হবে স্যার, যদি পেশেন্টের হাইপার টেনশন পাই ক্লিনিক্যালি, আমি প্রথমেই সার্চ করবো একটা ইয়াং পেশেন্ট হাইপার টেনশন, আমি রেনাল ব্রুই আছে কিনা দেখব। কারণ রেনাল আর্টারি স্টেনোসিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল কজ অফ সেকেন্ডারি হাইপার টেনশন অ্যান্ড ইয়াং পারসন। ক্লিয়ার, এবং রেনাল আর্টারি স্টেনোসিস আছে এমন ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে আপনি এআরবি দিতে পারবেন না। ক্লিয়ার কিনা, ইউজুয়ালি আমরা কি বলি যে ইয়াং পেশেন্ট হলে আমরা এআরবি দিই, চয়েস অফ ড্রাগ, আর ওল্ডার পেশেন্ট হলে আমাদের চয়েস অফ ড্রাগ হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। কিন্তু রেনাল আর্টারি স্টেনোসিস থাকলে আপনি তখন এআরবিতে যেতে পারবেন না। ক্লিয়ার, ওকে, তাহলে আমরা রেনাল আর্টারি ব্রুইটা খুঁজবো। দ্যাট মিন্স রেনাল আর্টারিতে যদি কোনো স্টেনোসিস থাকে, তখন ওই যে একটু আগে কথা বললাম যে পার্শিয়াল অবস্ট্রাকশন থাকলে আপনি পাবেন। তাহলে এখন প্রশ্ন এই যে দেখেন, এখানের মধ্যে আমি যদি আপনাকে এই চিত্রটা একটু দেখাতে চাই, মনে করেন এটা হচ্ছে আমাদের অ্যাবডোমেন, এটা হচ্ছে আমাদের অ্যাবডোমেন, এখান দিয়ে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা নামলো, সে এখানে কমন রাইট আইলিয়াক, কমন লেফট আইলিয়াকে ব্রাঞ্চ হলো, এখান থেকেই আপনার দুটো আর্টারি বের হলো ল্যাটেরাল ব্রাঞ্চ, একটা হলো রাইট
রেনাল আর্টারি, আর একটা হলো লেফট রেনাল আর্টারি। ক্লিয়ার? এখন এই রেনাল আর্টারির লোকেশনটা কোথায়? আপনি যদি বলেন যে ভাইয়া উপর থেকে কিভাবে দেখব, উপর থেকে দেখার সিম্পল একটা ওয়ে, যদি আমরা সারফেস মার্কিং বলি, আমাদের যে আম্বেলিকাস, মনে করেন এটা হচ্ছে আম্বেলিকাস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আম্বেলিকাস। আচ্ছা, আম্বেলিকাস থেকে জাস্ট অ্যাভাভ, এটা টালি ক্লিনিক্যাল বুকসে বলা আছে, এখানে আলাদা করে আসলে এরকম কোনো সেন্টিমিটারের হিসাব নাই, এক একজন পেশেন্ট এক এক রকম, তার বডি বিল্ড এক এক রকম। সো আপনার টার্গেট থাকবে আম্বেলিকাস থেকে জাস্ট অ্যাভাভ, এটা 2 সেন্টিমিটার হতে পারে, 3 সেন্টিমিটার হতে পারে, জাস্ট অ্যাভাভ রাইট অ্যান্ড লেফট সাইডে, ঠিক আছে, মিড লাইন থেকে একটু রাইটে একবার দেখবেন, মিড লাইন থেকে একটু লেফটে একবার দেখবেন, তাহলে আম্বেলিকাস থেকে জাস্ট অ্যাভাভ এবং মিড লাইন থেকে রাইটে একবার দেখব, যে আপনার মানে এই এটাকে কি বলে, রাইট রেনাল আর্টারি ব্রুই আছে কিনা, লেফটে একবার দেখব লেফট রেনাল আর্টারি ব্রুই আছে কিনা। তাহলে এখানে ব্রুইটা কেন হচ্ছে? এখানে ব্রুইটা হয় এই কারণে যে কোনো কারণে যদি রেনাল আর্টারি, মনে করেন এটা হচ্ছে রেনাল আর্টারি, এটা হচ্ছে রেনাল আর্টারি, এখন কোনো কারণে যদি রেনাল আর্টারিটাতে স্টেনোসিস থাকে, এটা যে কোনো কারণে হতে পারে, হয়তো প্ল্যাক ফর্মেশন অথবা মানে যে কোনো আপনার এই টিউনিকা মিডিয়া যে হাইপারট্রফি, বিভিন্ন কারণে জেনেটিক কন্ডিশনে মনে করেন এখানে একটা অবস্ট্রাকশন আছে, তাহলে এই রেনাল আর্টারিটা এখন কি অবস্থা আছে? এটা আছে যে আপনার পার্শিয়াল অবস্ট্রাকশন, পার্শিয়াল অবস্ট্রাকশন। তাহলে পার্শিয়াল অবস্ট্রাকশনের কারণে এখান দিয়ে দেখেন এই যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, রেনাল আর্টারিতে ব্লাড আসে কোত্থেকে? অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তাহলে অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে যখনই এই রেনাল আর্টারিতে ব্লাড ফ্লো আসছে, তারা এসে এখানে একটা কী পাচ্ছে? বাধা পাচ্ছে। তখনই এখানে একটা কী হবে? ব্লাডটা একটা টার্বুলেন্ট তৈরি করবে, কারণ ব্লাড ফ্লো আসছে হাই ভ্যালোসিটিতে, সে এখান দিয়ে যাওয়ার সময় একটা পার্শিয়াল অবস্ট্রাকশন ফেস করছে, তখনই এখানে একটা কী হবে? ব্লাড ফ্লোটা তার যে লিনিয়ার ফ্লো সেটা হারিয়ে ফেলে, সে টার্বুলেন্সি তৈরি করবে, ব্লাডের একটা ঘূর্ণি তৈরি হবে এখানে এই অবস্ট্রাকশনটার জায়গায়, এই জায়গায়। তাহলে এখানে একটা তখন টার্বুলেন্সি তৈরি হবে। এবং আমাদের ডেফিনিশন মিলান, আমরা প্রথমে আপনাকে বলছি যে আমাদের এই ব্রুই তৈরি হবে টার্বুলেন্ট ব্লাড ফ্লোয়ের জন্য, এবং এইখানে রেনাল ব্রুইটা কেন পাচ্ছি? রেনাল আর্টারিতে পার্শিয়াল অবস্ট্রাকশনের কারণে এই টার্বুলেন্সি তৈরি হচ্ছে, পার্শিয়াল অবস্ট্রাকশনের কারণে এই টার্বুলেন্সি তৈরি হচ্ছে। তাহলে আমি যদি এই রেনাল ব্রুই মানে কি বলে রেনাল আর্টারি ব্রুই পাই, তাহলে আমাকে বুঝতে হবে সেখানে রেনাল আর্টারি স্টেনোসিস আছে, এবং এটা কোথায় পাবো? জাস্ট অ্যাভাভ দ্য আম্বেলিকাস ইন মিড লেনের রাইট সাইডে অ্যান্ড লেফট সাইডে। ক্লিয়ার? ওকে। বাইল্যাটারাল থাকলে বাইল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিস, ইউনিল্যাটারাল হলে ইউনিল্যাটারাল। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা রেনাল ব্রুই শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা আসবো রাইট হাইপোকন্ড্রিয়ামে একবার দেখবো, আর লেফট হাইপোকন্ড্রিয়ামে একবার দেখবো। ক্লিয়ার? রাইট হাইপোকন্ড্রিয়ামে কী থাকে আমাদের একটু বুঝেন, সিম্পলি চিন্তা করেন, রাইট হাইপোকন্ড্রিয়ামে আপনার থাকে লিভার। আচ্ছা, তাহলে আমাদের লিভারের পজিশনটা কোথায়? মানে হচ্ছে সারফেস মার্কিং যদি আপনি হিসাব করেন, আপার বর্ডার লিভার ডালনেস শুরু হয় 5th ইন্টারকোস্টাল স্পেস থেকে, মানে অ্যালং দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন। এই যে মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর যদি আপনি আসেন, তাহলে ক্লিনিক্যালি 5th ইন্টারকোস্টাল স্পেস থেকে ডাউনওয়ার্ডস আমরা আপার বর্ডার লিভার ডালনেস পাই। ক্লিয়ার? এমনি লিভারের পজিশন হচ্ছে কোন কোন রিপসের নিচে থাকে? লিভার থাকে 7, 8, 9, 10, 11, এই রিপসগুলোর নিচে আমাদের লিভারের পজিশন, মানে মনে করেন 7, 8, 9, 10, 11, তাহলে এই রিপসগুলো আমাদের লিভারের উপরে তারা কী করে কাভার করে থাকে। তাহলে এই অঞ্চলটাতে, তাহলে আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াম হচ্ছে এই জায়গাটা, রাইট কোস্টাল মার্জিনের নিচে। তাহলে রাইট কোস্টাল মার্জিনের রিজনটা এবং লিভারের যেই পজিশন, মানে হচ্ছে 7 থেকে 11তম রিপসের নিচে, এই পজিশনটাতে যদি আমরা কোনো কী পাই? ব্রুই পাই, তাহলে আমাদের ডিডি হচ্ছে 3টা। আইদার ইট ইজ ডিউ টু হেপাটোসেলুলার কার্সিনোমা, অথবা ইট ইজ ডিউ টু আর্টারিভেনাস ম্যালফরমেশন উইদিন লিভার, অথবা ইট ইজ ডিউ টু অ্যাকিউট অ্যালকোহলিক হেপাটাইটিস। ক্লিয়ার? এই 3টা ডিডি। বাট ক্লিনিক্যালি আমরা যেটা করি, আমরা প্রথমে রাইট আইলিয়াক ফসা থেকে আমরা কি করি? মানে অর্গানোমেগালি পালপেশন করি, মানে অর্গান পালপেশন করতে করতে যখন আমরা উপরে আসি, সাপোজ ধরেন আমরা এই জায়গাতে লিভারটা পাচ্ছি, মনে করেন লিভারটা বড় হয়ে সে লিভার সাধারণত রাইট কোস্টাল মার্জিনের নিচে আপনি পাবেন না, মানে লিভার আপনি সাধারণত পালপেট করতে পারবেন না। যদি লিভারটা বড় হয়ে যায়, পালপেবল হয়, তাহলে মনে করেন এই যে এখানে হচ্ছে কোস্টাল মার্জিন,
দেখেন এই যে এখানে হচ্ছে মনে করেন কোস্টাল মার্জিন আর লিভারটা বড় হয়ে এখানে নামলো, তাহলে এটা হচ্ছে পালপেবল লিভার। আচ্ছা, তাহলে আমরা পালপেট করতে করতে যখন আসলাম আমরা দেখলাম আচ্ছা যে এই যে কালো শেডেড অংশটা হচ্ছে লিভারটা আমি হাতে ধরতে পারতেছি। এই যেখানে আমি লিভার পালপেবল পাচ্ছি ওটা তো মেজারিং ট্যাপ দিয়ে আমরা মাপবো, লিভার স্প্যান হিসাব করবো, ওটা আলাদা ইস্যু। ওই পালপেবল পোর্শনের উপরে আমরা স্টেতো বসাবো। তাহলে এখানে আমরা স্টেতো বসাবো। এই স্টেতো বসানোর পরে যদি আমরা কোনো ব্রুই পাই, আমাদের 1 নম্বর ডিডি চলে আসে হেপাটোসেলুলার কার্সিনোমা দেখবেন। এবং হেপাটোসেলুলার কার্সিনোমা আমরা বুঝবেন যে পেশেন্টটা দীর্ঘদিন যাবত এরকম জন্ডিস একবার আসে একবার কমে যায়, পেশেন্টটা আগেও প্রিভিয়াস হসপিটালাইজেশন হিস্ট্রি আছে, পেট থেকে পানি বের করছে, বলবে স্যার পেট থেকে পানি বের করছে, হ্যাঁ আমার জন্ডিসের রোগ আছে, মানে টিপিক্যাল একটা ক্রনিক লিভার ডিজিজের হিস্ট্রি দিবে। এবং আপনি ভাইরাল মার্কার দেখেন, দেখবেন তার মানে ক্রনিক, সে হচ্ছে ক্রনিক হেপাটাইটিসের পেশেন্ট, এইচবিএসজি পজিটিভ, অ্যান্টি এইচবিসি পজিটিভ, হ্যাঁ, এবং ভাইরাল টাইটার পজিটিভ, এবং পেশেন্ট বারকাবি টারকাবি সব পাচ্ছে। খুব টিপিক্যাল পেশেন্টের ডিসচার্জ ব্যাপার। আমরা যখন ওয়ার্ডে পেশেন্ট দেখছি আলহামদুলিল্লাহ ডিসচার্জের পর ডিসচার্জ ব্যাপার, তারা একবার অ্যাসাইটিস হয়, একবার প্লুরাল ইফিউশন হয় এই পেশেন্টগুলোর। এবং মোস্ট অফ দ্য টাইম এই সিএলডির পেশেন্টগুলো আমাদের কাছে প্রেজেন্ট করে কি নিয়ে, স্যার আমার রোগী অজ্ঞান হয়ে গেছে, হ্যাপাটিক এনকেফালোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করে। ক্লিয়ার কিনা? আর মেডিকেল ইমার্জেন্সি হচ্ছে কি সিএলডির মেডিকেল ইমার্জেন্সি হচ্ছে হ্যামাটেমেসিস, লাইফ থ্রেটেনিং হ্যামাটেমেসিস। ক্লিয়ার? তাহলে এই সকল ফিচার আছে, সাথে আপনি ব্রুই পাচ্ছেন। ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট there is maybe developed the hepatocellular carcinoma on top of CLD by hepatitis B virus. ক্লিয়ার? তাহলে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে প্রথমে ক্রনিক হেপাটাইটিস হয়েছিল, ক্রনিক হেপাটাইটিস থেকে ক্রনিক ইনফ্লামেশন থেকে কি হলো, লিভার সিরোসিস হলো, লিভার সিরোসিস থেকে ওখানে কি হলো, হেপাটোসেলুলার কার্সিনোমা হলো, আল্লাহ না করুক। তাহলে এই হচ্ছে আমাদের ইস্যুটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি আমি হ্যাপাটিক ব্রুই পাই, রাইট হাইপোকন্ড্রিয়ামে কোনো ব্রুই পাই, তাহলে আমি 3টে ডিডি চিন্তা করব। 1 নাম্বারে হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা, ঠিক আছে, মানে প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে অ্যাকিউট অ্যালকোহলিক হেপাটাইটিস। 3 নাম্বারে হচ্ছে লিভারে কোনো আর্টারিওভেনাস ম্যালফরমেশন হয়েছে কিনা। ক্লিয়ার? একটু লিখে রাখেন। আচ্ছা, এগুলো লেখা আছে অবশ্য উপরে। তাহলে এখন আপনার এটা তো হচ্ছে বইয়ের পড়া, আমাদের তো বুঝতে হবে কেন কি হচ্ছে। এখন আপনার প্রশ্ন যে ভাইয়া এখানে হেপাটোসেলুলার কার্সিনোমা যদি হয় আমি ব্রুই কেন পাচ্ছি? এক্স্যাক্টলি আমারও এটাই প্রশ্ন। চলুন আমরা একটু ইনশাল্লাহ এটা জানার চেষ্টা করি। আপনারা সবাই জানেন এটা নিয়ে জন হপকিন্স মেডিকেলের একজন সায়েন্টিস্ট, নামটা মনে পড়ছে না, তিনি নোবেল প্রাইজও পেয়েছেন। কিভাবে? যে দেখেন আমরা সবাই জানি কোনো একটা ম্যালিগন্যান্ট গ্রোথ কোনো জায়গায়, আল্লাহ না করুক, যখন কোনো ম্যালিগন্যান্সি তৈরি হয়, ম্যালিগন্যান্ট গ্রোথ হয়, ম্যালিগন্যান্ট সেলগুলো, এটা কিন্তু একটা সেল না, এখানে অনেকগুলো থাউজেন্ডস অফ ম্যালিগন্যান্ট সেল এখানে আছে। তাহলে ম্যালিগন্যান্ট সেলগুলোর একটা ক্যাপাসিটি হচ্ছে, মনে করেন এটা হচ্ছে একটা ম্যালিগন্যান্ট সেল, এটা হচ্ছে একটা ম্যালিগন্যান্ট সেল, এবং এটা হচ্ছে তার নিউক্লিয়াস। এই ম্যালিগন্যান্ট সেলগুলোর খুব বড় একটা ক্যাপাসিটি, তারা একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর রিলিজ করে এটা আমার মাইক্রোবায়োলজি মেডিভার্স সেকেন্ড টার্মে আমি বলেছিলাম আপনাদের যে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে তারা প্রচুর পরিমাণে। এবং এই ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর আশেপাশের ব্লাড ভেসেলসের এন্ডোথেলিয়াল সেলের উপরে কাজ করে, সেখান থেকে তারা কি করে, নিউ ব্লাড ভেসেলস তৈরি করে এই টিউমারের যে সোসাইটি তার দিকে নিয়ে আসে। বুঝতে পারছি? মানে দেখেন, একটু দেখেন, মনে করেন এখান থেকে তারা ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর রিলিজ করছে, এবং এই ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টরের প্রভাবে, এর ইফেক্টের কারণে এখান থেকে এন্ডোথেলিয়াল সেলগুলো এদিকে যাত্রা শুরু করবে। এটাকে বলে অ্যাঞ্জিওজেনেসিস। রবিন্স প্যাথোলজিতে এটা ডিটেলস আছে। তাহলে দেখেন এন্ডোথেলিয়াল সেলগুলো খুব সুন্দর করে এখানে গিয়ে গিয়ে দেখেন আরেকটা ব্লাড ভেসেলস তৈরি করে ফেলছে। এটা হচ্ছে নিউ একটা নিউ ব্লাড ভেসেলস, তৈরি হলো, এটাকে বলে অ্যাঞ্জিওজেনেসিস। এখন এই অ্যাঞ্জিওজেনেসিসের কারণে কি হয় দেখেন, এই যে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টরের কারণে যে ব্লাড ভেসেলসগুলো তৈরি হয়, এই ব্লাড ভেসেলসগুলো কোনো নিয়ম ফলো করে না, এলো পাথাড়ে তৈরি হতে থাকে। মানে মনে করেন হান্ড্রেডস অফ ব্লাড ভেসেলস তৈরি হয়, থাউজেন্ডস অফ ব্লাড ভেসেলস তৈরি হয় টিউমারের চারপাশে। মানে আপনি দেখবেন, মনে করেন এইখানে টিউমার, তো এটার চারপাশে হিউজ ব্লাড ভেসেলস, কিন্তু আশেপাশে আবার দেখবেন নর্মাল সার্কুলেশন নর্মাল। তাহলে এত বেশি ব্লাড ভেসেলস কোথায়? সারাউন্ডিং দ্য ম্যালিগন্যান্ট ক্লাস্টার, ঠিক আছে? মানে ম্যালিগনেন্সের আশেপাশে প্রচুর পরিমাণ ব্লাড ভেসেলস তৈরি হচ্ছে ডিউ টু টিউমার ইনডিউসড অ্যাঞ্জিওজেনেসিস। এখন এই যে এখানে অতিরিক্ত ব্লাড ভেসেলস তৈরি হলো, ফলে বলেন তো এখানে ব্লাড ফ্লো থাকবে একটু কম,
আশেপাশের হেলদি টিস্যুতে। কিন্তু যেখানে ম্যালিগন্যান্ট সে তার চারপাশে প্রচুর পরিমাণ মানে ব্লাড ভেসেলসের জাল তৈরি করে ফেলছে, ফলে এখানে যেহেতু ব্লাড ভেসেলস বেড়ে গেছে এবং এই ব্লাড ভেসেলসগুলো থাকে লো রেজিস্ট্যান্স ভেসেলস, এই ব্লাড ভেসেলসগুলোর যে ক্যালিভার সেটা একটু ওয়াইড থাকে ইন কম্প্যারিজন টু আদার ক্যাপিলারি লুমেন, ঠিক আছে। ফলে এখানে রেজিস্ট্যান্সটা থাকে লো, কোথায়, এই যে রেজিস্ট্যান্সটা থাকে লো টিউমারের আশেপাশের যে নিউ ব্লাড ভেসেলসগুলোতে। ফলে এই জায়গাটাতে কি হয়, ব্লাড ফ্লো বেড়ে যায়, এই জায়গাটাতে ব্লাড ফ্লো বেড়ে যায়, অথবা ব্লাড ফ্লোয়ের কি হয়, ভেলোসিটি বেড়ে যায়। তাহলে আবার আসেন, আমরা বলছি একটু আগে আপনাকে যে এখানে কি হয়, আমরা এটাকে কি বলি, ব্রুই পাই কেন, আইদার পার্শিয়াল অবস্ট্রাকশনের কারণে টার্বুলেন্সি হলে অথবা হাই ভ্যালোসিটি অফ ব্লাডের কারণে টার্বুলেন্সি হলে। তাহলে এই যে হ্যাপাটোসেলুলার কার্সিনোমাতে আপনি যে হ্যাপাটিক ব্রুই পাচ্ছেন, এখানে টার্বুলেন্সি অফ ব্লাড ফ্লোটা কেন হচ্ছে, এটা কি ডিউ টু পার্শিয়াল অবস্ট্রাকশন? না, এই টার্বুলেন্সি অফ ব্লাড ফ্লো তৈরি হচ্ছে হাই ভ্যালোসিটি অফ ব্লাড ফ্লো থ্রু দ্য নিউ ব্লাড ভেসেলস ফর্মেশন বাই টিউমার ইনডিউসড ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি। একই জিনিস হয় আর্টারিওভেনাস ম্যালফরমেশনে। কীভাবে? আর্টারিওভেনাস ম্যালফরমেশন দেখেন, এই দুটো চিত্র খেয়াল করলে আপনারা খুব ইজিলি বুঝবেন। নিয়ম কি? নিয়ম হচ্ছে একটা আর্টারি থেকে সুন্দর করে একটা আর্টারিওল বের হবে এবং সেখান থেকে কয়েকটা রেগুলার কি হবে, ক্যাপিলারি। দেখেন খুব রেগুলার প্যাটার্নে একদম ন্যারো হয়ে একটা জালের মতো ক্যাপিলারি নেটওয়ার্ক তৈরি করলো এবং এক একটা ক্যাপিলারি থেকে একটা ভেনিউলস বেরোচ্ছে, মানে এগুলো হচ্ছে ভেনিউলস এগুলো মিলে একটা লার্জ ভেনিউলস তৈরি করে তারা একটা বড় ভেন্সে যোগ হয়। তাহলে দেখেন এই প্যাটার্নটা একটু দেখেন ভালো করে। ওকে, ক্লিয়ার? এবং আপনারা দেখেন এখানে ব্লাড ভেসেলসের মানে এই যে এই ক্যাপিলারিতে আমাদের লুমেনটা কি হয়েছে, কমে গেছে। মানে ক্যাপিলারির লুমেনের ডায়ামিটার বা ক্রস সেকশন বলতে পারেন যদি ফিজিক্সের ভাষায় বলেন, ডায়ামিটার কমে গেছে। তাহলে কোনো একটা ব্লাড ভেসেলসের ডায়ামিটার যদি কমে যায়, রেজিস্ট্যান্স বেড়ে যাবে। রেজিস্ট্যান্স যদি বেড়ে যায়, ব্লাড ফ্লো কমে যাবে অথবা ব্লাড ফ্লোয়ের ভ্যালোসিটি কমে যাবে। বুঝতে পারছি? তাহলে ক্যাপিলারিতে রেজিস্ট্যান্স বেশি, ব্লাড ফ্লো আর ব্লাডের ভ্যালোসিটি কম। সুবহানাল্লাহ, এই ভ্যালোসিটি কম হওয়াটা খুব জরুরি। কেন? কারণ এদিক দিয়ে যদি ব্লাড সাই করে চলে যায়, আপনার বেচারা এখানে যে সেলগুলো মানে ভুবুক্ষের মতো তারা যে অক্সিজেন এবং গ্লুকোজের অপেক্ষায় ছিল, তাদেরকে গ্লুকোজ না দিয়েই ব্লাডটা চলে যাচ্ছে। ফলে তারা আর অক্সিজেন গ্লুকোজ এগুলো পাবে না। এই কারণে আল্লাহ ক্যাপিলারিটা তৈরি করলেন যেখানে হাই রেজিস্ট্যান্স, ফলে ব্লাড ফ্লোটা হচ্ছে একটু স্লোলি যাবে, আস্তে আস্তে যাবে এবং ওই সময়ের মধ্যে তারা কি হবে, ডিফিউশন পাথওয়েতে, অ্যাক্টিভ ফিল্ট্রেশন, প্যাসিভ ফিল্ট্রেশন ওয়েতে আমার এই অ্যালাইভ টিস্যুগুলো কী পাবে, অক্সিজেন পাবে এবং তারা গ্লুকোজ পাবে। ক্লিয়ার? ওকে, এবার আসেন আর্টারিওভেনাস ম্যালফরমেশন, এভিএম। এখানে কি হয়? এখানে যেটা হয় দেখেন সব কিছু মিল আছে। এই যে একটা ক্যাপিলারি সুন্দর, একটা ক্যাপিলারি, এখানেও একটা ক্যাপিলারি ভালো, এখানে একটা ক্যাপিলারি ভালো, একদম এটার মতো সেম। ক্যাপিলারিগুলো একটু ন্যারো, ফলে এখানে রেজিস্ট্যান্স বেশি, ব্লাড ফ্লো আর ভ্যালোসিটি কম। কিন্তু হঠাৎ করে একটা ব্লাড ভেসেলস দেখেন এই আর্টারিওল থেকে সে মোটা, সে কোনো টিপিক্যাল সুন্দর কোনো ক্যাপিলারি তৈরি না করে সে ডিরেক্ট একটা এখানে যেরকম এই ভেনিউলের সাথে মার্জ হয়ে গেছে। তাহলে দেখেন এই ব্লাড ভেসেলসগুলো লুমেন আর এই ব্লাড ভেসেলসটার লুমেন অনেক ডিফারেন্স না? তাহলে এই যে একটা ওয়াইড ক্যালিবারের ব্লাড ভেসেলস, এটাকেই বলে আর্টারিওভেনাস ম্যালফরমেশন। তাহলে এই ব্লাড ভেসেলসটাতে রেজিস্ট্যান্স এদের চাইতে অনেক কম। আপনার প্রশ্ন, ভাইয়া কেন এখানে রেজিস্ট্যান্স কম? আরে ইজি তো, কারণ এটার ক্যালিবার তো ওয়াইড। তাহলে ক্যালিবার যদি ওয়াইড হয় তাহলে রেজিস্ট্যান্স কম। রেজিস্ট্যান্স যদি কম হয়, ওহমসের ল, তাহলে ব্লাড ফ্লো অর ব্লাডের ভ্যালোসিটি বেশি। তাহলে আবারও একই কথা, তাহলে এখানে যখন ব্লাডটা যাবে এখানে তখন একটা কি হবে, টার্বুলেন্সি তৈরি হবে। আলহামদুলিল্লাহ, টার্বুলেন্সিটা তৈরি হচ্ছে কেন? ডিউ টু পার্শিয়াল অবস্ট্রাকশন? নেভার। এখানে এই টার্বুলেন্স অফ ব্লাড ফ্লোটা তৈরি হচ্ছে হাই ভ্যালোসিটি অফ ব্লাড ফ্লো থ্রু এ ওয়াইড ক্যালিবার্ড ব্লাড ভেসেলস ডিউ টু আর্টারিওভেনাস ম্যালফরমেশন। ক্লিয়ার কিনা? তাহলে আর্টারিওভেনাস ম্যালফরমেশনের জন্য আমরা কি পাই? আমরা ব্রুই পেতে পারি হ্যাপাটিক রিজনে। ক্লিয়ার? ওকে, ফাইন। আর যেটা হচ্ছে অ্যাকিউট
অ্যাকিউট অ্যালকোহলিক হ্যাপাটাইটিস, ওটার আমি কোনো ক্লিন কাট এক্সপ্লেনেশন আমি পাইনি, পরে পেলে ইনশাল্লাহ জানাবো। এবার আসি আমরা লেফট হাইপোকন্ড্রিয়ামে আসি। তাহলে আমরা আমাদের রাইট কোস্টাল মার্জিন, দ্যাট মিনস হচ্ছে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস থেকে নিচে অথবা লিভার পালপেবল পেলে সেই পালপেবল লিভারের উপরে আমরা যদি কোনো ব্রুই পাই, তা আমাদের ডিডিগুলো বললাম। একইভাবে আমরা লেফট কোস্টাল মার্জিনে, দ্যাট মিনস রিব নাম্বার 9, 10, 11, ঠিক আছে, মানে 9, 10, 11, এই রিবসগুলার নিচে কি থাকে? স্প্লিন থাকে। আমি আপনাদেরকে চিত্রটা দেখে, এই যে দেখেন, আলহামদুলিল্লাহ। তাহলে 9, 10, 11, তাহলে এই যে আপনার লেফট মানে হচ্ছে এটা হচ্ছে যে আপনার কি বলবো, এটা হচ্ছে আমাদের লেফট অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন, তারপর হচ্ছে লেফট মিড এক্সিলারি লাইন। এই রিজনটাতে যদি এই জায়গাটাতে যদি আপনি কোনো ব্রুই পান, এই জায়গাটাতে যদি আপনি কোনো ব্রুই পান, তাহলে সেটাকে আমরা কি বলি? স্প্লিনিক ব্রুই, মানে স্প্লিনিক ব্রুই। এই ব্রুইটার আমরা সোর্স স্প্লিন বলেই জানি। তাহলে স্প্লিনিক ব্রুই পাওয়ার সবচেয়ে কমন কজ হচ্ছে এখানেও কোনো আর্টারিওভেনাস ম্যালফরমেশন আছে কিনা। আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু, অনেক সময় এই স্প্লিনের লোকেশনে আমরা ব্রুই পাবো, কিন্তু সেটা স্প্লিনের সমস্যা না, সেটা হচ্ছে আল্লাহ না করুক প্যানক্রিয়াসের বডিতে কোনো কার্সিনোমা থাকলে ওই যে ম্যালিগনেন্সির কারণে যে অ্যাঞ্জিওজেনেসিস হয়, সেই ব্রুইটা আপনি এই জায়গায় পেতে পারেন। তাহলে আমরা লেফট কোস্টাল মার্জিনে কোনো ব্রুই পেলে আমাদের ডিডি হচ্ছে দুইটা, একটা হচ্ছে আইদার ইট ইজ ডিউ টু আর্টারিওভেনাস ম্যালফরমেশন উইদিন দ্য স্প্লিন, অর ইট ইজ ডিউ টু ম্যালিগনেন্সি ইন দ্য বডি অফ প্যানক্রিয়াস। ক্লিয়ার কিনা? ওকে, এবার আমরা আসি আরেকটা ব্রুই নিয়ে কথা বলবো, এপিগ্যাস্ট্রিক রিজিয়নে। জাস্ট আপনার রাইট কোস্টাল মার্জিন, লেফট কোস্টাল মার্জিন, আর তার ঠিক মাঝখানে আছে কি? জিফিএস্টারনাম। এই সেন্ট্রাল রিজিয়নটাতে, আমি বুঝতে পারতেছি কিনা জানি না, দেখেন এই যে রাইট কোস্টাল মার্জিন, লেফট কোস্টাল মার্জিন, আর এখানে তো জিফিএস্টারনাম। তাহলে এই যে লোকেশনটা, এই লোকেশনটা তো আমাদের কি? এপিগ্যাস্ট্রিয়াম। তাহলে এই জায়গাটাতে যদি আমরা কোনো ব্রুই পাই, এই জায়গাটাতে যদি আমরা কোনো ব্রুই পাই, ওই ব্রুইটা আমরা কিসের জন্য পাই? এটা বলা হয়ে থাকে, এখানে ব্রুই পেলে আপনাকে ধরতে হবে, মানে চিন্তা করতে হবে, নট কনফার্মড, ইউ হ্যাভ টু কনফার্ম এনি ব্রুই বাই হচ্ছে এনজিওগ্রাম, ঠিক আছে, অ্যাবডোমিনাল এনজিওগ্রাম। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি ব্রুই পাই, আমরা চিন্তা করবো এটা মেসেন্টারিক আর্টারি স্টেনোসিস কিনা। কেন? কারণ এই এপিগ্যাস্ট্রিক রিজিয়নের ঠিক নিচে আপনার সুপিরিয়র মেসেন্টারিক আর্টারির অরিজিন। কেমনে? দেখেন, আমি আপনাদেরকে এই কারণে আমি চিত্রগুলো দিয়েছি এখানে। অনেকে হয়তো প্রথমে ক্লাস নোটটা দেখে বুঝতে পারেন না যে এত ছবি দেওয়ার মানে কি। দেখেন, এই যে এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, আর এই সিলিয়াক ট্রাঙ্কটা আসলে অনেকটা হচ্ছে আপনার রিবকেজের ভেতরেই থাকে, যদি আমি সারফেস মার্কিং বলি। আর এপিগ্যাস্ট্রিক রিজিয়নে সেন্টার বরাবর থাকে এই যে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারির অরিজিন। ক্লিয়ার? সুপিরিয়র মেসেন্টারিক আর্টারির অরিজিন, এই যে এটা হচ্ছে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। তাহলে আমি এপিগ্যাস্ট্রিক রিজিয়নে, যে আমি এখানে লিখে রাখছি, তাহলে অ্যাট এপিগ্যাস্ট্রিক রিজিয়নে কার মানে অস্তিত্বটা আছে, সেটা হচ্ছে যে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। তাহলে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে কোনো ব্রুই পেলে এটা হচ্ছে মেসেন্টারিক আর্টারি স্টেনোসিস কিনা। এটা তাহলে এখানে টার্বুলেন্সি কেন? ডিউ টু পার্শিয়াল অবস্ট্রাকশন অফ মেসেন্টারিক আর্টারি। ক্লিয়ার? তাহলে বলেন তো, যেই পেশেন্টের মেসেন্টারিক আর্টারি স্টেনোসিস আছে, এই সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি কাকে সাপ্লাই দেয়? আপনার এই মানে হোল যে স্মল ইন্টেস্টাইনকে সাপ্লাই দেয়, এবং রাইট 2/3 অফ লার্জ ইন্টেস্টাইন। তাহলে ওই যেই পেশেন্টের মেসেন্টারিক আর্টারি স্টেনোসিস আছে, সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, ওই পেশেন্টের কি থাকবে? বাওয়েল অ্যাঞ্জাইনা, অথবা এটাকে বলে গাট অ্যাঞ্জাইনা। তার মানে তার গাট অ্যাডিকুয়েটলি ব্লাড ফ্লো পাবে না। গাট অ্যাঞ্জাইনাটা কেমন? আমাদের গাটের কাজ কখন বেড়ে যায়? খাওয়ার পরে। কারণ তার খাওয়ার পরে পেরিস্টালসিস করতে হয়, সিক্রেশন করতে হয়, এবং তখনই পেশেন্টের খাওয়ার পরে একটা পেটে ব্যথা হয়। ক্লিয়ার? তাহলে খুব ইন্টারেস্টিং, এটাকে আপনারা সার্চ দিয়েন গাট অ্যাঞ্জাইনা বা বাওয়েল অ্যাঞ্জাইনা, অনেক সুন্দর সুন্দর আর্টিকেল পাওয়া যায়। আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো বাওয়েল অ্যাঞ্জাইনা নিয়ে ইনশাল্লাহ। তাহলে এই হচ্ছে ইস্যুসগুলো আমাদের। ক্লিয়ার? ওকে, তাহলে আশা করি আর কিছু বাদ যায় নাই এখান থেকে। সো এই যে ছোট্ট 4 বক্সটা, এটা নিয়েই আমার আজকে লেকচারটা। এটা হচ্ছে টালিস ক্লিনিক্যাল ব্লকের একটা চার্ট। কিন্তু দেখেন, আমরা আলহামদুলিল্লাহ এই জিনিসটা নিয়ে একটু অ্যানালাইসিস করলাম, কয়েকটা ছবি দেখলাম, বুঝলাম, আঁকাছবি করলাম। এটা ইনশাল্লাহ আমাদের অনেকগুলো নিউরন অ্যাক্টিভেটেড হলো, এবং আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই জিনিসটা আমাদের মাথায় স্টেবল হবে, এবং আশা করি আপনারা অনেক এখানে ইন্টারেস্টিং খুঁজে পাবেন। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপারগুলো ওভারঅল, এবং আশা করি এখানে আর কিছু মিস যায়নি। থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো লাগলে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।